আজকের ঘটনাটি একজন ট্রাক ড্রাইভারের। আমি আশা করি ঘটনার যত গভীরে আপনারা ঢুকবেন, ঘটনাটা ততই আপনাদের কাছে খুবই রোমহর্ষক মনে হবে। তাহলে চলুন আজকের ঘটনার দিকে যাই। আমার নাম সৈয়দ আব্দুল ওয়াসি। আমি 9 বছর ধরে আমেরিকার নিউ ইয়র্ক শহরে বসবাস করছি। আর ছোটবেলা থেকে জিনের জগৎ নিয়ে আমার বেশ আগ্রহ ছিল। জিনদের সম্পর্কে অনেক কিছু জানারও চেষ্টা করেছি। আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা 2022 সালের জুলাই মাসের ঘটনা। আমি আর আমার 2 বন্ধু চাকরি থেকে 2 সপ্তাহে ছুটি নিয়ে একটি রোড ট্রিপে বের হয়েছিলাম। আমাদের শেষ গন্তব্য ছিল টেক্সাসের একটি শহর। টানা 3 দিনের ভ্রমণ শেষে আমরা সেখানে পৌঁছাই। পুরো পথ জুড়ে বৃষ্টি হচ্ছিল, তবু আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। সাধারণত রাত 9টা বা 10টার দিকে আমরা কোনো হোটেল খুঁজে নিতাম, সেখানে রাত কাটাতাম। তারপর সকালে ফজরের নামাজ পড়ে আবার যাত্রা শুরু করতাম। যখন আমরা ডালাস শহরের সীমান্তে পৌঁছালাম তখন মাগরিবের সময় হয়ে গিয়েছিল। আর এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম। প্রথম 3 দিনেই আমরা প্রায় 2000 মাইল পথ অতিক্রম করে ফেলেছিলাম। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আগে কোনো হোটেলে চেক ইন করে জিনিসপত্র রেখে একটু বিশ্রাম নেব, তারপর কোথাও খেতে যাব। আমরা ঠিক করেছিলাম বাইরে গিয়ে রাতের খাবার খেয়ে আসব। আমেরিকায় গ্রীষ্মকালে দিন অনেক বড় হয়। অনেক সময় এমনও হয় যে মাগরিবের আজান রাত 9টার দিকে হয়। যাই হোক, আমরা হোটেলে চেক ইন করলাম। রুমে গিয়ে জিনিসপত্র রেখে বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম যে আমরা নিরাপদে পৌঁছে গেছি। এরপর হোটেল থেকে বের হয়ে বাইরে খাবার খেতে গেলাম। ফিরে আসতে আসতে রাত প্রায় 1টা বাজে। আমরা রুমে গিয়ে প্রায় অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 10টার দিকে ঘুম ভাঙল। আমরা গোসল করলাম, তারপর পুরো দিনটা ঘুরে ফিরে উপভোগ করলাম। আল্লাহর রহমতে আমাদের ভ্যাকেশনের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। দ্বিতীয় দিনের জন্য আমাদের তেমন বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। সকালে একটি দেশি রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করলাম। এরপর কয়েক ঘন্টা শহরের ভেতরে গাড়ি চালিয়ে ঘুরলাম। পরে একটি শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করলাম। তারপর আবার হোটেলে ফিরে এসে হোটেলে সুইমিং পুলে কিছুক্ষণ সাঁতার কাটলাম এবং একটু ঘুমিয়ে নিলাম। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা 6টা বাজে। আমাদের বেশ ক্ষুধা লেগেছিল। রুমে কিছু স্ন্যাক্স রাখা ছিল, সেগুলোই খাচ্ছিলাম। এমন সময় আমার এক বন্ধু বলল, চলো ডালাস শহরের স্কাইলাইন দেখতে চাই। যারা জানেন না তাদের জন্য বলছি, স্কাইলাইন বলতে সাধারণত কোনো শহরের রাতের দৃশ্যকে বোঝায়, যেখান থেকে শহরের উঁচু বিল্ডিংগুলো এবং তাদের আলো একসাথে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা অনলাইনে খুঁজে একটি পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পার্কটা আমাদের হোটেল থেকে প্রায় 1 ঘন্টার পথ ছিল, কিন্তু ট্রাফিকের কারণে সেই 1 ঘন্টার পথ যেতে আমাদের 2 ঘন্টা 50 মিনিট লেগে গেল। আমরা সেখানে পৌঁছালাম ঠিক মাগরিবের সময়। তখন ধীরে ধীরে অন্ধকার নামছিল, তবে এখনো কিছুটা আলো ছিল, যার মধ্যে পুরো পার্কটা দেখা যাচ্ছিল। এখন আমি আপনাদের সেই পার্কের পরিবেশটা একটু বোঝাই, কারণ আমাদের সাথে পরে যে ঘটনাগুলো ঘটেছিল সেই পরিবেশটার এতে বড় ভূমিকা ছিল। পার্কের এক পাশে 10 থেকে 12টি গাড়ি রাখার মতো পার্কিং জায়গা ছিল। আমরা সেখানে গাড়ি পার্ক করে নেমে পড়লাম। পার্কিংয়ের ঠিক বিপরীত পাশে একটি নালা বা ছোট্ট খাল বয়ে যাচ্ছিল। সেই খাল পার হলেই আরেকটি পার্ক ছিল, যেটা আসলে ব্যক্তিগত সম্পত্তি। আর তারপর থেকেই শুরু হয় ডালাস শহরের ডাউনটাউন এলাকা। পার্কিং আর খালের মাঝখানে প্রায় 2.5 মাইলের মতো দূরত্ব ছিল। পার্কের বাম দিকে খালের দিকে যাওয়ার জন্য একটি ছোট্ট পাহাড়ি ঢাল ছিল। সেই ঢাল বেয়ে হাঁটার জন্য ছোট্ট ছোট্ট
পাথর দিয়ে তৈরি একটি পথ বানানো ছিল। পার্কের ভেতর থেকেও খালের দিকে যাওয়ার জন্য একটি আলাদা রাস্তা ছিল। তবে পার্কটির রক্ষণাবেক্ষণ খুব একটা ভালো ছিল না। চারদিকে ঘাস আমার হাঁটু পর্যন্ত লম্বা হয়ে গিয়েছিল। পুরো পার্কে দূর দূর পর্যন্ত গুনে 6 থেকে 7টা গাছ ছিল। তার মধ্যে মাত্র একটি গাছ দাঁড়িয়েছিল, যেটা পার্কিং জায়গা থেকে প্রায় 400 থেকে 500 ফুট দূরে ছিল। বাকিগুলো কেটে ফেলা হয়েছিল। পার্কে কয়েকজন মানুষ ছিল যারা হাঁটতে হাঁটতে পার্কিংয়ের দিকে ফিরে আসছিল। আর পার্কিং এলাকায় নিরাপত্তার জন্য একটি পুলিশ গাড়িও দাঁড়িয়েছিল। আমরা সেখানে পৌঁছানোর পর আমার 2 বন্ধু, যারা স্কাইলাইন দেখার খুব শৌখিন, দ্রুত খালের দিকে হাঁটতে শুরু করলো। কখনো তারা পার্কের ভেতরের তৈরি পথ ধরে হাঁটছিল, আবার কখনো লম্বা ঘাসের ভেতর দিয়ে নিজেরাই পথ বানিয়ে এগিয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে তাদের পেছনে আসছিলাম। অসাবধানতাবশত আমি তাদের নাম ধরে ডেকে বললাম, সাবধানে হাঁটো। আমি বলেছিলাম, এখানে ঘাস আর ঝোপঝাড় খুব লম্বা, এখানে সাপ থাকতে পারে। আমি শুধু এতটুকুই বলেছিলাম। আর তখনই হঠাৎ আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ আমাকে বরফের মধ্যে চাপা দিয়ে রেখেছে। আমি তখনই বুঝে গেলাম এই পার্কে আল্লাহর অদৃশ্য কোনো সৃষ্টি উপস্থিত আছে। মনের মধ্যে প্রবল ইচ্ছা হচ্ছিল এখান থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো আমার বন্ধুদের ফেলে যেতে পারি না। তাই নিজেকে সামলে নিলাম। উপরে তাকিয়ে দেখি আমার 2 বন্ধু হাঁটতে হাঁটতে অনেকটা সামনে এগিয়ে গেছে। আমি সাহস সঞ্চয় করে লম্বা ঘাস আর ঝোপঝাড়ের মধ্য দিয়ে দৌড়ে তাদের কাছে পৌঁছালাম। যখন তাদের কাছে পৌঁছালাম তখন আমরা পার্কিং জায়গা থেকে প্রায় 2 মাইল দূরে ছিলাম। আমরা তখন পাহাড়ের নিচ দিয়ে যাওয়া একটি পথে দাঁড়িয়েছিলাম। আমি বন্ধুদের বললাম, যে কয়টা ছবি তোলার দরকার তাড়াতাড়ি তুলে নাও, তারপর এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নাও। এখানে পরিস্থিতি ভালো লাগছে না, অন্ধকার নেমে গেছে আর এখানে থাকা নিরাপদ নয়। আমার এক বন্ধু আমার কথা বুঝে ফেলল। সে আমাকে জিজ্ঞেস করলো, এখানে কি কিছু আছে? আমি বললাম হ্যাঁ, আর আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। আমরা 2 জন এই কথা বলছিলাম, ঠিক তখনই আমাদের 3য় বন্ধু পাহাড়ের ওপর উঠে গেল। সে বাড়িতে ফেস টাইম করে ডালাস শহরের স্কাইলাইন দেখাতে শুরু করলো। আমার যে বন্ধুটা আমার পাশে নিচে দাঁড়িয়েছিল তাকে বললাম, বন্ধু, ও এসব ব্যাপারের গুরুত্ব বুঝতে পারে না, ওকে ফোনটা বন্ধ করতে বলো এবং তাকে নিয়ে পাহাড়ের ওপর দিয়ে পার্কিংয়ের দিকে ফিরে যেতে শুরু করো। আমি প্রচুর হাঁপিয়ে গেছি, আমি তোমাদের পেছনে পেছনে আসছি। আমার তখনও শ্বাস খুব দ্রুত চলছিল, তাই আমার জন্য সঙ্গে সঙ্গে পাহাড়ে ওঠা কঠিন ছিল। যে বন্ধুটা আমার পাশে ছিল সে দ্রুত পাহাড়ে উঠে গেল। সে আমাদের 3য় বন্ধুকে কিছু বলল। তখন সে ফোন বন্ধ করে পাহাড়ের ওপর দিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আমি সাহস করে পাহাড়ে ওঠার চেষ্টা করলাম এবং তাদের পেছনে পেছনে হাঁটতে লাগলাম। আমি তাদের থেকে খুব বেশি দূরে ছিলাম না, কিন্তু আমার হাঁটার শক্তি যেন শেষ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। আমার এমন অনুভূতি হচ্ছিল যে চারদিক থেকে কেউ আমাকে দেখছে, যেন হাজার হাজার চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না কিভাবে সাহস জোগাড় করলাম। আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে সামনে এগোতে লাগলাম। আমি দেখলাম আমার বন্ধুরা ইতিমধ্যে গাড়ির দিকে যাওয়ার অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে। পুরো পার্কে আমার বন্ধুদের ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না। দূরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির জ্বলতে থাকা লাইট আর আকাশে সামান্য যে আলো ছিল সেগুলোই ছিল আমার একমাত্র আলো, যার সাহায্যে আমি গাড়ির দিকে পথ খুঁজছিলাম। আমি গাড়ির দিকে এগোচ্ছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি থেমে যেতেই সেই শব্দটাও থেমে গেল। প্রথমে আমার মনে হলো হয়তো আমার নিজের পায়ের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু আবার যখন হাঁটা শুরু করলাম
তখন আবার সেই শব্দ শোনা গেল। তখন আমি ভালো করে খেয়াল করলাম এই শব্দটা আমার পায়ের আওয়াজ নয়। আমি ভয় পেয়ে গেলাম এবং আবার থেমে গেলাম। ভয়ের চোটে আমার গলা থেকে যতটুকু শব্দ বের হচ্ছিল সেই কাঁপা কাঁপা গলায় আমি বললাম, আসসালামু আলাইকুম। আমার পেছনে কি কেউ আছেন? যদি থাকেন দয়া করে আমাকে বিরক্ত করবেন না। এটা আমার জীবনে জিনদের সাথে প্রথম অভিজ্ঞতা ছিল না, কিন্তু এর আগে কখনো আমি এমন ভয় আর আতঙ্ক অনুভব করিনি। তাই আমি প্রতিটি কথা খুব ভেবেচিন্তে বলছিলাম, যেন ভুল করে এমন কিছু না বলে ফেলি যা তাদের রাগিয়ে দিতে পারে। এই কথাগুলো বলার পর আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু যতই আমার হাঁটার গতি বাড়ছিল ঠিক ততই আমার পেছন থেকে আসা পায়ের শব্দও দ্রুত হচ্ছিল। হঠাৎ আমার মাথায় কি যেন হলো। আমি একবারে থেমে গেলাম এবং সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। তারপর আমি যা দেখলাম বিশ্বাস করবেন কিনা জানি না, কারণ আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আসলে কি দেখেছি। আমি দেখলাম আমার থেকে প্রায় 20 ফুট দূরে একজন দাঁড়িয়ে আছে। তার উচ্চতা হবে প্রায় 12 থেকে 15 ফুট। তার পুরো শরীর যেন সাদা ধোঁয়ার মতো কিছুর মধ্যে ঢাকা ছিল। তার বাহু এতটাই লম্বা ছিল যে মাটিতে প্রায় লেগে যাচ্ছিল, আর সেই সাদা ধোঁয়ার ভেতর থেকে সবুজ রঙের দুটি চোখ স্থিরভাবে আমার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখে আমার ভয়ে এমন ঘাম হতে লাগলো যে মনে হচ্ছিল যেন শরীরের সব পানি বের হয়ে যাবে। ভয়ের চোটে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, কিন্তু কিভাবে যেন নিজেকে সামলে নিলাম। তারপর তার দিকে তাকিয়ে উচ্চস্বরে বললাম, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল ওয়াসি। আমি আমার বন্ধুদের সাথে এই শহরের স্কাইলাইন দেখতে এসেছি। আমাদের কারো আপনার বা আপনার সঙ্গীদের কোনো ক্ষতি করার কোনো ইচ্ছা নেই। যদি আমাদের কারণে কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা চাইছি। এটা সম্পূর্ণ অজান্তে হয়েছে। দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। আমি এই কথাগুলো বলা মাত্রই সেই ব্যক্তি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সে অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আমার শ্বাস যেন আবার ফিরে এলো, আর আমি পাগলের মতো গাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। ভয়ের কারণে আমি এত দ্রুত দৌড়াচ্ছিলাম যে বুঝতেই পারিনি কখন পাহাড় থেকে নেমে ঝোপঝাড় আর লম্বা ঘাসের ভেতর দিয়ে গাড়ির দিকে চলে যাচ্ছি। দৌড়াতে দৌড়াতে যখন আমি সেই একটা গাছের কাছে পৌঁছালাম যেটা পার্কিং লাইটের কাছাকাছি ছিল, তখন হঠাৎ আমি থেমে গেলাম। আমি দেখলাম সেই গাছের ওপর কোনো একটা প্রাণী বসে আছে। তার চোখ ছিল নীল রঙের। সে আমার দিকে তাকিয়েছিল, আর তার শরীরটা দেখতে ছিল নেকড়ে বা উল্ফের মতো। সেই নেকড়ে সদৃশ প্রাণীটা এমনভাবে বসেছিল যেন এইমাত্র আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি সেই প্রাণীটার দিকে তাকিয়ে আসি। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে আমার বন্ধুর কণ্ঠ শোনা গেল। সে আমার নাম ধরে ডাকছিল, কি দেখছো? গাড়ি প্রস্তুত আছে, তাড়াতাড়ি চলে আসো। বন্ধুর এই কথা শুনেই আমি তার দিকে তাকালাম। তারপর আর পেছনে না তাকিয়ে দৌড়াতে শুরু করলাম। কিভাবে যেন দৌড়ে গিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়লাম। দরজা বন্ধ করলাম এবং জোরে জোরে চিৎকার করতে লাগলাম, গাড়ি চালাও, এখান থেকে দ্রুত বের হও, গাড়ি চালাও। সে আমাদের পেছনে আসছে। আমার যে বন্ধু তখন বাড়িতে ফেস টাইমে স্কাইলাইন দেখাচ্ছিল, সে উদ্বিগ্ন হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো, বলো তো কি হয়েছে? আমার অন্য বন্ধু তাকে চুপ থাকতে বলল এবং দ্রুত গাড়ি চালিয়ে দিল। গাড়ি চলা শুরু করতেই আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি গাড়ি ডালাস শহরের ডাউনটাউনে দাঁড়িয়ে আছে। আমার এক বন্ধু আমার মুখে পানি ছিটিয়ে আমাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, আর অন্যজন পেছনে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে পুরো দৃশ্যটা দেখছে। আমি পুরোপুরি জ্ঞান ফেরার পর তারা আমাকে জিজ্ঞেস করলো কি ঘটেছিল। তখন আমি তাদের পুরো ঘটনাটা খুলে বললাম। আমার কথা শুনে তারা দুইজনই খুব ভয় পেয়ে গেল। আমি গাড়িতে রাখা একটি পানির বোতলের ওপর আয়াতুল কুরসি পরে ফু দিলাম। তারপর নিজেও সেই পানি খেলাম
এবং বন্ধুদেরও খেতে দিলাম। আমি বললাম, চলো হোটেলে ফিরে যাই, আমার মাথা খুব ব্যথা করছে আর আমার ঘুম দরকার। আমরা ম্যাপে হোটেলের রাস্তা সেট করলাম এবং সেই নির্দেশনা অনুসরণ করে হোটেলের দিকে যেতে লাগলাম। কিন্তু হঠাৎ করে ম্যাপে যেন কি সমস্যা হলো। হাইওয়ে দিয়ে নেওয়ার বদলে সেটা আমাদের শহরের ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো। আমরা একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই কোথা থেকে কারো ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পেলাম। শব্দটা এত জোরে ছিল যে আমাদের মাথা যেন ফেটে যাওয়ার মতো ব্যথা করতে লাগলো। আমরা এখনো সেই শব্দের ধাক্কা সামলাতে পারিনি। ঠিক তখনই সেই রাস্তাটার সব লাইট হঠাৎ নিভে গেল। রাস্তার পাশে যে বাড়িগুলো ছিল সেখান থেকেও কোনো আলো আসছিল না। চারদিকে শুধু ঘন অন্ধকার। আমরা কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমাদের গাড়ির হেডলাইট পুরো ফুল বিমে ছিল, তবুও তাতে তেমন কোনো লাভ হচ্ছিল না। হঠাৎ গাড়িটা ফুটপাতে উঠে গেল। আমার বন্ধু দ্রুত গাড়িটাকে আবার রাস্তায় নামালো এবং আমরা কোনোভাবে সেই অন্ধকার জায়গা থেকে বের হয়ে এলাম। অনেক কষ্টে আমরা হোটেলে পৌঁছালাম। রুমে গিয়ে আমরা কেউ কারোর সাথে প্রায় কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমাদের তিনজনেরই তীব্র জ্বর। আমরা নিচের লবিতে ফোন করে রুমে নাস্তা আর ঔষধ আনিয়ে নিলাম। পরের 2 দিন আমরা সেই জ্বর আর শরীরের ব্যথার মধ্যেই কাটালাম। যখন জ্বর কমলো তখন আমরা দ্রুত কাপড় চোপড় গুছিয়ে হোটেল থেকে চেক আউট করলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সেই রাতের ঘটনা আমাদের এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে আমরা 8 দিনের থাকার পরিকল্পনা 4 দিনেই শেষ করে ফেলেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ঘটনাটা বাড়ির কাউকে বলবো না। আজ পর্যন্ত আমাদের পরিবারের কেউ এই ব্যাপারে কিছুই জানে না। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আর যদি আপনাদের মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব সকল নতুন ঘটনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।